সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম মতিনুর রহমান এবং আমার বাম দিকে রয়েছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকের আলোচনায়। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নিতে উদ্যত হয় তখনই জন্ম নেয় প্রতিরোধের এক নতুন অধ্যায়। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্টালিন, ইদি আমিন সহ স্বদেশ বিদেশের বিভিন্ন শাসক মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আমরা প্রতিটি পর্বে তুলে ধরি বিভিন্ন সময় নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার সেই সব চিত্র। এই আলোচনার মধ্য দিয়ে আমরা খুঁজে বের করব স্বাধীন সমাজে অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিকদের স্বাধীনতাকে লঙ্ঘন করতে সাহস না পায়। আজ 13 নভেম্বর 2024। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 10টি পিকিং বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে 28টি দরপত্র। কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্থানীয় সাংসদকে দায়ী করে উপাচার্যের পদত্যাগ। 2010 ভোটার তালিকা সংশোধনে ভুয়া আবেদনের হিড়িক। আশুলিয়ায় র্যাবের গুলিতে 2 জন নিহত। 2011 রাজনৈতিক সমাজসেবক সিজুর বিরুদ্ধে খ্রিস্টান সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ। 2012 সংকটে এনসিসি ব্যাংক। 2013 পদত্যাগের পরও দাপ্তরিক কাজে মন্ত্রীরা। সরকারের শেষ সময়ে 4,579 কোটি টাকার নতুন প্রকল্প। তৈরি পোশাক শিল্পে ব্যবসা থেকে প্রস্থানের আবেদন 500 কারখানার। বন্দর কর্মকর্তাদের বিদেশ বিলাস, 12 মাসে 32টি দলের বিদেশ সফর। 2014 এবি ব্যাংকে বেক্সিমকো গ্রুপের বেনামি ঋণ 88 কোটি টাকারও বেশি। অতিরিক্ত জনবল, দলবাজি, প্রশাসনিক বিশৃঙ্খলায় ডুবতে বসেছে বাসস। 2015 রাজস্ব ঘাটতি দাঁড়াবে 31,500 কোটি, আইএমএফের পূর্বাভাস। দ্বৈত শাসনের শিকার 65 বিচারক। 2016 হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দিরে হামলার ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। 2017 নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন মানুষ কি চায়, খালেদা জিয়া। ব্যবসায়িক মন্দায় এলটিইউ থেকে বাদ পড়েছে শীর্ষস্থানীয় অনেক প্রতিষ্ঠান। 2018 মন্ত্রিসভার বৈঠকে টেকনোক্র্যাট মন্ত্রীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন। রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষের আক্রান্তের হার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বেশি, এসিএলইডির তথ্য। 2020 মানবাধিকার রক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিষ্ক্রিয়, মানবাধিকার ফোরাম। 2021 বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব ঘাটতি 312 কোটি 64 লাখ টাকা। নির্বাচনে নিয়ে গেছে ইসি সুজন। ইউপি নির্বাচনে 10 জেলায় সংঘাতে চেয়ারম্যান প্রার্থীসহ শতাধিক আহত। 2022 সরকার রিজার্ভ থেকে 1 পয়সাও নষ্ট করে না প্রধানমন্ত্রী। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর কমতে দেওয়া হবে না পিআরআই। মাদক নির্মূল কমিটির নেতারা মাদক ব্যবসায়। 2023 ডলার নেই, তারল্য সংকটে সংকোচনের মুখে বেসরকারি খাত। রাগিব ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সরকার রিজার্ভ থেকে 1 পয়সাও নষ্ট করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর কমতে দেয়া যাবে না। পিআরআই এই মন্তব্য করেছিল। ডলার নেই, তারল্য সংকটে সংকোচনের মুখে বেসরকারি খাত। কে মিথ্যাচার করলো? মূলত প্রত্যেকটি সরকারেরই একটি বৈশিষ্ট্য থাকে। জি, আমাদের এই ক্ষেত্রে দেখা যায় যে বিগত ফ্যাসিবাদ সরকার বলে আমরা এখন যেটা বলছি, তাদের একটা ভিত্তি ছিল মূলত মিথ্যাচার এবং আতঙ্ক সৃষ্টির উপর দিয়ে। আমরা সবসময় বলে আসছি একটা পর্যায়ে যে যখন জনগণের সাথে যে দায়িত্বশীল আচরণ একটি সরকারের করার কথা, সেখান থেকে আমি মনে করি তারা সম্পূর্ণ সরে গিয়েছিলেন। এবং সেই কারণেই এই যে আপনার রিজার্ভ বলি বা ডলার বলি, এগুলো একটি রাষ্ট্রের সবচেয়ে অমূল্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ বলে বিবেচিত, কারণ এটার সাথেই আমাদের ইন্টারন্যাশনাল যেই ব্যাংকিং, ডলারের দাম, রিজার্ভ কিভাবে থাকবে, এগুলো প্রত্যেকটা জিনিসের সাথে সম্পর্কিত। সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা একদিকে যেভাবে সরকার বা তৎকালীন প্রধানমন্ত্রী যেভাবে বক্তব্য রেখেছেন,
সেটা ছিল সম্পূর্ণ জনগণকে একটা বোকা বানানোর কৌশল। সরকার পরিচালনার জন্য তারা সম্পূর্ণভাবেই মিথ্যাচার করেছেন। তাদের যে সময় দেখা গেছে তাদের রিজার্ভ নেই, বা ব্যাংকের যেই ফান্ডের যেই শূন্যতা, এই সময়গুলোতে তারা জনগণ যাতে এই অর্থনৈতিক যে বিপর্যয় এটাকে যাতে তারা বুঝতে না পারে, এবং একই সাথে ইদানিং আপনি দেখবেন যে যেভাবে $17 বিলিয়ন, কেউ বলছেন প্রতি বছর $15 বিলিয়ন পাচার হয়েছে, মূলত দুর্নীতির একটি চূড়ান্ত আধুনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা যেসব প্রক্রিয়া এখন শুনছি, বিশেষ করে যে এই অর্থ পাচারের ব্যাপারে, সেগুলো দেখা গেছে যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, যেগুলো একটা পর্যায়ে এটাকে একটা মাত্রায় নিয়ে যে এমনভাবে দুর্নীতি করা হয়েছে যে আমরা দেখি কোনো প্রজেক্টের নাম মানে 1,000 কোটি টাকা, লাখ কোটি টাকা, মানে 100 কোটি টাকা, মনে হচ্ছে যে একদম আমাদের মতো সাধারণ মানুষদের কাছে যেগুলো 100, 200, 500 টাকার বিষয়টা মনে হচ্ছে সরকারের একটা প্রজেক্টকে আমরা 100 কোটি, 1,000 কোটি টাকার নিচে কোনো প্রজেক্ট আসে নাই। এবং সেই প্রজেক্টগুলোতে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই দেখবেন যে প্রজেক্টের যখন তুলনা করা হয়েছে, যে দেশে উন্নত বিশ্বে যেই প্রজেক্টের খরচ বা বাজেট যেভাবে দেখানো হয়েছে, দেখা যাচ্ছে আমাদের দেশে সেসব প্রজেক্টকে 10 গুণ 20 গুণ বেশি খরচে সে প্রজেক্টগুলো আমাদের দেশে করা হয়েছে। এবং এরই ফলশ্রুতিতে দেখা গেছে ব্যাংকে কোনো ফান্ড নাই। বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন সময় দেখা যাচ্ছে তারা ঋণ হিসাবে বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়ে থাকে। এখন সরকার যখন বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক থেকে যখন এই বিভিন্ন প্রক্রিয়ায় এই ঋণগুলো যখন দেখা গেছে বিভিন্নভাবে নিয়েছে, অটোমেটিক্যালি তখন রিজার্ভ ফান্ডের সংকট শুরু হয়েছে। এই বিষয়গুলো যাতে মানুষকে একটা বোকা বানানোর একটা প্রক্রিয়া বলে আমি মনে করি, যে বোকা বানিয়ে কিভাবে ভোট না করে, কোনো সুষ্ঠু ভোটের কোনো ব্যবস্থা না রেখে, নির্বাচন না রেখে কিভাবে মানুষকে বোকা বানানোর একটা ক্ষমতা ধরে রাখার একটা প্রক্রিয়া, যেটা গত সরকার করেছে। জি, ধন্যবাদ বেশ রাগীব, আপনার কাছে আবারও আসবো। প্রফেসর মতিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সাংসদকে দায়ী করে উপাচার্যের পদত্যাগপত্র একটি সংবাদের শিরোনামে উঠে এসেছে। স্থানীয় রাজনীতির প্রভাব বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন এবং শিক্ষার পরিবেশকে কিভাবে প্রভাবিত করে? আসলে গত 15 বছর 16 বছর ধরে আমরা দেখেছি। আমি তো পুরো বাংলাদেশটাকে দেখি এরকম একটা চিত্র, পুরো বাংলাদেশের চিত্রটি এরকম। দেখুন, আপনি যেটি প্রশ্ন করেছিলেন যে এই যে মিথ্যাচার বা জনগণকে বোকা বানানো, একটি প্রবাদ আছে, সেটি হচ্ছে যে কিছু মানুষকে আপনার সব সময়ের জন্য বোকা বানানো যায়, আবার আপনার সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না। সেটি প্রমাণিত হচ্ছে 5ই অগাস্টে, যে মানুষকে বোকা বানানো যায় নাই। মানুষ হয়তো আতঙ্কে, ভয়ে, ভীতি হয়ে চুপ ছিল, কিন্তু মানুষের ভিতরে জ্বলন্ত একটা কুণ্ড ছিল। গোয়েবলসের একটা থিওরি আছে, হিটলারের যে তথ্যমন্ত্রী ছিলেন, ওনার কাজই ছিল হচ্ছে মিথ্যা দিয়ে শুরু করা দিনের, এবং এটি মানুষের ভিতরে প্রতিষ্ঠা করা, এবং তারা সক্ষম হয়েছিলেন প্রতিষ্ঠা করতে। শেখ হাসিনা এবং তার যে দল, মানে সরকার, এরা আসলে এরকম এই থিওরিটা স্টাডি করে এটি বাংলাদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। সঙ্গত কারণে উনি দীর্ঘদিন এটি চালিয়েছেন। বাংলাদেশের এত লম্বা সময় এরকম ফ্যাসিস্ট সরকার বা স্বৈরাচারী সরকার ছিল না। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর ধ্বংসপ্রাপ্ত, মানে একেবারে আপনি যদি এখন স্টার্ট করতে চান, একেবারে জিরো থেকে স্টার্ট করতে হবে, এবং সেটি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু শুরু করেছেন। এই যে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু স্থায়িত্ব শাসিত প্রতিষ্ঠান, এখানে যাদেরকে বিশেষ করে প্রশাসক হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ ভাইস চ্যান্সেলর, প্রোভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার, কোষাধ্যক্ষ, আর একাডেমিক স্টাফ থাকেন, ফ্যাকাল্টিস থাকেন। এটি আসলে স্বায়ত্তশাসন দেওয়ার অর্থই হচ্ছে বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষাদান নয়, গবেষণা কর্মেও একটা উন্মুক্ত চর্চার জায়গা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, আপনি দেখবেন যে বিগত 16 বছরে যে সকল ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছিল, আমি বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যেগুলোর সাথে বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম, তাদের প্রশাসনিক কার্যক্রম এবং স্বচ্ছতা এবং আপনার জবাবদিহিতা এবং সততার যে দৃষ্টান্ত, এগুলো আপনি খুব কম আপনার নজরে আসবে। ফলশ্রুতি হচ্ছে যে এই যে রাষ্ট্র যখন দুর্বৃত্তায়ন হয়েছে, তখন শিক্ষা ব্যবস্থাটা ওই দুর্বৃত্তায়নের ছকে পড়ে গেছে। ফলশ্রুতিতে এগুলো আমাদের কাছে খুব আশ্চর্য মনে হয় নাই, কারণ পুরো রাষ্ট্রযন্ত্রটাকে তো উনি দানবে দানব শাসন মানে প্রতিষ্ঠা করেছিলেন। ফলে স্থায়িত্ব শাসনের যে জায়গাটা তো স্বাধীন না, এখানে দেখুন, স্বাধীন
আপনি এখানে আমি একটা উদ্ধৃতি করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর, জনৈক একজন ভাইস চ্যান্সেলর, আমি নামটা উল্লেখ করলাম না, উনি বলেছিলেন যে ইন বিটুইন ভাইস চ্যান্সেলর এবং চ্যান্সেলর দের ইজ নাথিং। তার মানে এরকম একটি প্রতিষ্ঠান কিন্তু বিশ্ববিদ্যালয়। তো এখন কি হচ্ছে, ভাইস চ্যান্সেলর স্বাধীন, আপনি বলছেন লিটারেলি স্বাধীন, কিন্তু উনি তো গভর্নমেন্টের টোটাল পরিকল্পনাগুলো ওনার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। অর্থাৎ ফ্যাসিস্ট সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে তাহলে তারই অঙ্গ একটি সংস্থা কিন্তু বিশ্ববিদ্যালয় উনি পরিণত করেছেন। ফলে সেখানে উন্মুক্ত চর্চা, জ্ঞানের যে চর্চা এবং গবেষণার যে ক্ষেত্র, এগুলোতে আপনি দেখবেন না। এবং ফলশ্রুতিতে যেটা দেখা গেছে যে শুধুমাত্র ওইটা কেন, আমাদের আমি যে বিশ্ববিদ্যালয়ে এখন কাজ করছি সেখানে আপনি এই রিসেন্টলি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটা তদন্তে গিয়েছিলেন এবং সেখানে দেখা গেছে যে 500 কোটি টাকার যে কার্যক্রম চলছে সেই টাকার যে বড় ধরনের একটি নয়ছয় হয়েছে, তারা কিন্তু অলরেডি প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পেয়েছে। এবং তাদের ওই সময়ই ভাইস চ্যান্সেলরদের বিরুদ্ধে কিন্তু আপনার দুর্নীতি দমন কমিশন মামলা হয়েছে। তাহলে একজন বিশ্ববিদ্যালয় পর্যায়ের অধিকর্তা যিনি, তার বিরুদ্ধে যদি এই জাতীয় কার্যক্রম আপনার চলে আসে জনসমক্ষে, সেটা খুবই দুঃখজনক। কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা যারা করেন তাদের মধ্যে থেকেই ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হয়। তো তাদের কাছে মানুষের প্রত্যাশা কী? মানুষের প্রত্যাশা হচ্ছে তারাই তো মডেল হিসেবে সমাজে বিস্তার ঘটাবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। আলোকিত কিন্তু সেটিও কিন্তু তারা দূষিত করেছে, সেটিও তারা পলিউটেড করেছে। ফলশ্রুতিতে কোনো জায়গা আপনি আর অক্ষত অবস্থায় পাবেন না। বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জনগণের অর্থায়নে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। সেখানে জনগণের প্রতি কিন্তু একটা দায়বদ্ধতা আমাদের আছে। কারণ সাধারণ কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষ, তাদের ট্যাক্সে কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয়। সুতরাং আপনি এনভায়রনমেন্ট যদি আপনি ওইভাবে ক্রিয়েট করতে না পারেন, তাহলে শিক্ষার্থী যারা, তারাও কিন্তু ওভাবে নিজেকে তৈরি করতে পারবে না। ফলে আপনি উন্মুক্ত কথা বললেই তখন তাকে রাষ্ট্রদ্রোহী মামলা অথবা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, এই কথাগুলো উন্মুক্তভাবে বিশ্ববিদ্যালয়ে বলা যায় নাই। বেশর রাকিব, মানবাধিকার রক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিষ্ক্রিয়। মানবাধিকার ফোরাম নামের একটি সংগঠন এই প্রতিবেদন দিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কিভাবে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব? আমি আগেই বলেছিলাম যে আসলে যেই একটি ফ্যাসিবাদ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য যেই হাতিয়ারগুলো ব্যবহার করে, তার মধ্যে একটি আমি মনে করি মানবাধিকার লঙ্ঘন। আমরা আইন অঙ্গনে বলি বা বাইরে সার্বিকভাবে বলি যে মানুষের মত প্রকাশের যে অধিকার, সেটা সম্পূর্ণ হরণ করা হয়েছিল। আমরা এমনকি আইনজীবীরাও অনেক সময় কথা বললে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। এমনকি এই বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্তর ব্যাপারে কোনো ধরনের সমালোচনা করলে সেখানেও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। মানবাধিকার কমিশন বা মানবাধিকার সংস্থা মতো যেসব সংগঠন বাংলাদেশে কাজ করেছে, তারা মূলত এই পদগুলোতে যাওয়ার জন্যই মূলত তাদের দক্ষতা বা তাদের এই বিষয়ে তাদের কতখানি আন্তরিকতা, সেইগুলোর ভিতরে না যে আসলে মূলত দলীয়করণ করে দলীয় আনুগত্য যাদের ছিল বা মতাদর্শের যারা ছিলেন তাদেরকেই সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। এবং প্রক্ষান্তরে যদি দেখেন, বাংলাদেশে যারা মানবাধিকার বিষয়ে যারা কাজ করেছেন দীর্ঘ 16 বছরে এবং যারা বিভিন্ন আন্তর্জাতিক পদক পেয়েছেন, তাদেরকেই বরং বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, মামলা দেয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আমরা যেমন অধিকার একটি এনজিও, স্বনামধন্য এনজিও, তাদেরকে মানবাধিকার নিয়ে যারা কাজ করেছে, তাদের বিভিন্ন রিপোর্ট শুধুমাত্র একটি রিপোর্ট প্রকাশ করার জন্যই মানবাধিকার অধিকারের যেই প্রধান বর্তমান উপদেষ্টা আদিলুর রহমান খান, আমাদের সহকর্মী, তাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে। সুতরাং আপনি যখন একটি মানবাধিকার সংগঠনের কর্ণধারকে দীর্ঘদিন কারা অভ্যন্তরে রাখা হয়, স্বাভাবিকভাবেই তখন দেখা যায় যে বাকি যেই আপনার মানবাধিকার যে সংগঠনগুলো আছে তারা একটা বড় লেসন পেয়ে যায় যে তার মানে আমরা যদি মানবাধিকার নিয়ে কথা বলি, নাগরিকের মানবাধিকার নিয়ে কোনো কর্মসূচি করি, কোনো সঠিক রিপোর্ট প্রকাশ করি, তাহলে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়ার পরেও শুধুমাত্র মানবাধিকার সংগঠন করার জন্য তাকে দীর্ঘদিন জেলে থাকতে হবে। আরেকটি খবর আপনার কাছ থেকে একটু জানতে চাই, মাদক নির্মূল কমিটির নেতারা মাদক ব্যবসায় জড়িত। দৈনিক প্রথম আলো এই খবরটি করেছিল। মাদকের ব্যবসা যারা করেন মূলত তারাই এই ধরনের মাদক নির্মূল কমিটিতে আসতে আগ্রহী হন।
একইভাবে অনেক সময় আপনি দেখবেন যে প্রশাসনে বা অন্যান্য জায়গায় যারা বিভিন্ন রকম তদবির করেন, দেখবেন যে থানা পুলিশিং কমিটির চেয়ারম্যান যিনি হন, কমিউনিটি পুলিশের চেয়ারম্যান করা হয়েছিল বিগত সরকারের আমলে, যারা থানার এই অপরাধের সাথে জড়িত ছিলেন। অর্থাৎ ঠিক একইভাবে মাদক যুব সমাজের অবক্ষয়ের জন্য বাংলাদেশে যেই মুখ্য ভূমিকা পালন করে থাকে, মাদককে আমি মনে করি যে দেশের অর্থনৈতিক অবকাঠামো এবং বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র আর্থিক লাভের জন্য নয়, আমাদের বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্যই মাদককে এভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই ধরনের নির্মূল কমিটি দলীয়করণের মাধ্যমে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মাদক আরো বিস্তার লাভ করে। প্রফেসর মতিন, আপনার কাছে আরেকটি বিষয় তুলে ধরতে চাই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে 10 জেলায় সংঘাতে চেয়ারম্যান প্রার্থী সহ শতাধিক আহত। রাজনৈতিক পরিস্থিতি এই পথের দিকে কেন এগিয়ে গিয়েছিল? নির্বাচন কার সাথে হয়েছে? নির্বাচন হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক দলের সাথে শেখ হাসিনার আরেকটা টিমের, অর্থাৎ অন্য কোনো রাজনৈতিক দল এখানে ছিল না নির্বাচনে। অর্থাৎ নির্বাচনে এই যে নিজেদের মানে ভিতরে নির্বাচনের মধ্য দিয়ে তারা ধরে নিয়েছিল যে নির্বাচিত হওয়া মানে হচ্ছে আপনার রাষ্ট্র ক্ষমতার একটি অংশীদার হওয়া, এবং রাষ্ট্র ক্ষমতার অংশীদার হওয়া মানে সেখানে লুটপাট করা মানে অর্থ উপার্জন করা এবং অর্থকে আপনার দেশের বাইরে পুঁজি করা। অর্থাৎ নির্বাচনে প্রার্থী হওয়া মানে পাশ করা। এখানে তো ভোটের কোনো সুযোগ ছিল না, জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। এটি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি স্তরে এটি প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা। ইউনিয়ন পর্যায়ের যে নির্বাচন স্থানীয় সরকারে, এটি কিন্তু দলমত নির্বিশেষে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হতো। অর্থাৎ এখানে ব্যক্তিগত আত্মীয়তা সম্পর্ক, পারিবারিক সম্পর্ক কিন্তু সামাজিক একটা বন্ধন ছিল, সেটাকে উনি ডিস্ট্রয় করেছেন মার্কা দিয়ে। পলিসিতে হচ্ছে অর্থাৎ একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত রাজনীতিকে ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে এক ধরনের যুদ্ধাঙ্গদেহী একটা মনোভাব তৈরি করেছে। সামাজিক মূল্যবোধ, শ্রদ্ধা এবং আপনার যে স্নেহ, মায়া, মমতা, এগুলো ডিস্ট্রয় করে দিয়েছে। উনি শুধুমাত্র রাষ্ট্র সংস্থা বা রাষ্ট্রের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, এটিকে শুধু ধ্বংস করেন নাই, মানুষের ভেতরে যে মূল্যবোধটা, নতুন প্রজন্ম এবং প্রবীণদের ভেতরে যে সমন্বয়, সেটা উনি ডিস্ট্রয় করে দিয়েছেন। ব্যারিস্টার রাগিব, পদত্যাগের পরও দাপ্তরিক কাজে মন্ত্রীরা, এটি আসলে কতটুকু আইনসঙ্গত বা আইনের ব্যত্যয় কিনা? এটি জনগণকে বোকা বানিয়ে ওনারা যেভাবে মনে করেছেন সেভাবেই একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে তারা পরিচালনা করেছেন। কারণ আপনি একবার পদত্যাগ করার পরে সেক্ষেত্রে কোনো অবস্থাতেই দায়িত্ব পালন করার কোনো সুযোগ থাকে না। আমি এর সাথে যেটা যোগ করব সেটা হচ্ছে যে এই প্রক্রিয়াগুলো করা হয়েছিলই মূলত ভোটবিহীন, নির্বাচনবিহীন একটি পরবর্তী আবার 5 বছরের জন্য একটি সরকার ব্যবস্থা সরকার গঠন করার জন্য। কারণ এর সাথে আমরা আইনজীবী হিসাবে আমাদের বিচার অঙ্গন যে কলঙ্কিত রায় আমরা দেখেছি, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার যে বিষয়টি, একটি সম্পূর্ণ অবৈধভাবে এই যে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করা হয়েছিল আদালতের ঘাড়ে বন্দুক রেখে, সেটি করাই হয়েছিল যাতে পরবর্তী সময় যেই ক্যাবিনেট বা যেই মন্ত্রী তাদেরকে পদত্যাগ দেখিয়ে তাদের দ্বারাই সম্পূর্ণ সরকার ব্যবস্থাকে পরিচালনা করা এবং ওই নির্বাচন কমিশনের মাধ্যমেই সরকারের মন্ত্রীদেরকে রেখে একটা নির্বাচনকে বৈধতা দেওয়া। নতুন সময়, নতুন বাংলাদেশ, নতুন শাসকরা এই মুহূর্তে সাধারণ মানুষের সরাসরি ভোটে নির্বাচিত না হলেও সর্বোচ্চ সংখ্যক মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছেন, তাদের কাছে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা বা কোনো পরামর্শ আছে কিনা? প্রায় 1,500-এর উপরে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা পেয়েছি বলে আমরা মনে করি। সেক্ষেত্রে এই যে ছোট ছোট বাচ্চাদের যে আত্মত্যাগ, ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেই জায়গা থেকে এই সরকারের প্রতি আসলে জনগণের এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনেক বেশি এবং কাজও অনেক। অবশ্যই যেহেতু এটি একটি অনির্বাচিত সরকার, সুতরাং তাদের সময়ের একটি সীমাবদ্ধতা রয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের আইন শৃঙ্খলার ব্যবস্থা, আমাদের রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক সহনশীলতা, আমি মনে করি এই সরকার অতি দ্রুত সময়ের মধ্যে তাদের পরিধি বিস্তর করে একটি টাইম ফ্রেম সৃষ্টি করে প্রত্যেকটা সেক্টরকে তারা সংস্কার করবেন
এবং তার সাথে সাথে তাদের যে মূল ভূমিকা যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করা। সংস্কার করে, যেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেই ব্যবস্থাকে সংস্কার করে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করার একটি ব্যবস্থা গ্রহণ করা। অধ্যাপক মতিন, আপনার কাছে শেষ প্রশ্ন। 2016 সালে একটি খবর আমরা দেখেছি, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দিরে হামলার ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। আমি মনে করি যে এই যে সংখ্যালঘু বা সংখ্যাগুরু যে কথাটি এটিকে ক্যাপিটালাইজ করা হয়, দেখুন একজন মানুষ অপরাধী, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অপরাধের কিন্তু কোনো ধর্মীয় ব্যানার দিয়ে এটিকে আড়াল করা যায় না। আজকে যদি একজন মুসলমান হয়ে যদি কোনো কারাপশন করে, যদি অর্থ লোপাট করে, তাকে যদি দেশ থেকে পলায়ন করতে হয়, তাহলে হিন্দু ও যদি ওই কার্যক্রমের সাথে জড়িত থাকে, সেটিকে কেন ব্যানার নিয়ে এই জায়গাতে আসতে হয়? কারণ আপনি দেখবেন যে সবসময় আপনি এই যে বলা হয় যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কারণ মুসলমান সংখ্যাগুরু একটা দেশে, আমরাও তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে ভাই ভাই মনে করি, তো সুতরাং সেখানে মুসলিম কথাটা কেন থাকে না? আপনি মুসলিমকে জড়িয়ে কথা বলেন না কেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলে আমরা একটা বাংলাদেশ, সবাই মিলে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা একে অপরের সহযোগী। অর্থাৎ ধর্মীয় যে স্বাধীনতা, এটি কিন্তু প্রত্যেকটি মানুষের আমাদের সংবিধানে দেওয়া হয়েছে। এবং আমি এখানে প্রাসঙ্গিকভাবে উল্লেখ করতে চাই, আপনি দেখবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে যখন সংবিধানের কিছু সংশোধনী, ওখানে স্পষ্টত বলা হচ্ছে যে মহান সৃষ্টিকর্তার প্রতি আস্থা এবং বিশ্বাস, তার মানে আপনার ধর্মের প্রতি আপনার আস্থা বিশ্বাস থাকবে, অন্য ধর্মের প্রতি আস্থা বিশ্বাস, এবং এই অধিকারটা দেওয়া হচ্ছে। কিন্তু আমি মনে করি যে এই যে সংখ্যালঘু কথাটি বলে এটিকে আসলে ক্যাপিটালাইজ করা হয় অন্যভাবে জিনিসটাকে নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় যে যারা মানে আমাদের সংখ্যার দিক থেকে যাদের ধর্মীয় মানে সংখ্যা কম, আমি সংখ্যালঘু না বলে মনে করি তারা এই জিনিসটি কিছু কিছু মানুষকে রাজনৈতিক একটি প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশ সম্পর্কে ইমেজগুলোকে ক্ষুণ্ণ করার জন্য এটি করা হয়। আমি আশা করি সেটি আমরা যে ধর্মেই থাকি না করি, এটা আমরা যেমন করবো। তবে ইসলাম ধর্ম অনুসারী যারা, তাদের একটা বড় দায়িত্ব রয়েছে যে আমাদের দেশে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে সহযোগিতা করে এবং তাদের নিরাপত্তার ব্যাপারেও মানে সাপোর্ট দেওয়া। তবে আপনি যে প্রশ্ন করেছেন যে এটি এখন পর্যন্ত পুলিশ নীরব কেন, দেখুন পুলিশ দীর্ঘ 16 বছর একটা ট্রমার মধ্যে কাজ করেছে। রাষ্ট্রের এই দুর্নীতি, রাষ্ট্রকে দুর্বৃত্তায়ন, রাষ্ট্রকে দানবে পরিণত করা, এটার সাথে একটা গ্রুপ ছিল যেটা আমরা সবাই জানি, মিডিয়ার মাধ্যমে জেনেছি। এখন বর্তমান যে নিরাপত্তা বাহিনী হিসেবে পুলিশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংস্থা। আমার বিশ্বাস যে বর্তমান সরকার এটি একটা পজিটিভ একটা শেপে নিয়ে আসছে। এটি আরও সময় লাগবে এবং আমার বিশ্বাস যারা এখন দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারাও ভূমিকা রাখছেন। জনগণের এখানে বড় ধরনের একটা অংশগ্রহণ প্রয়োজন। আমি মনে করি যে লাস্ট অফ অল এই সরকারকে জনগণের যে অধিকার দীর্ঘদিন হরণ করা হয়েছে, তার যে ভোটের অধিকার এবং তার যে রাজনৈতিক অধিকার, তার যে স্বাধীনতা, এটি অতি দ্রুত আমার মনে হয় যে এই সরকারের মাধ্যমে সেটি তাদের কাছে মানে পুনঃস্থাপিত হবে, এটি আমার প্রত্যাশা। জি, ধন্যবাদ প্রফেসর ডক্টর মতিন, ধন্যবাদ ব্যারিস্টার রাগিব, আপনাদের দুজনকেই। দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।